আসসালামু আলাইকুম। প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারে আপনারা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন, আমার সিরিয়ালে তো এই মেডিকেল কলেজ আমার আসবে কি না, আমি কোন মেডিকেল কলেজগুলো চয়েস দিব এই সিরিয়াল নিয়ে, তাহলে সিরিয়ালটা চলে আসবে আমার। তারপর হচ্ছে দরিদ্র মেধাবী কোটাতে আমি কিভাবে আবেদন করব এবং কি কি জিনিস দরিদ্র মেধাবী কোটার সাথে আমি জমা দিব, আসলে কি দরিদ্র মেধাবী কোটাতে ভাইভাতে কি কি জিজ্ঞেস করবে, আসলে কি হবে কি হবে না, প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়লে আসলে বিসিএসে টিকা যায় কিনা, সরকারি ডাক্তার হওয়া যায় কিনা, প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়লে আসলে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এফসিবিএস এমডি এমএস ডিপ্লোমা এগুলো হয় কিনা, প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে দেশের বাইরে যাওয়া যায় কিনা, সেখানে গিয়ে প্র্যাকটিস করা যায় কিনা, যাবতীয় সব প্রশ্নের আনসার আমি এই ভিডিওতে দিব। তো প্রথমেই প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়লে খরচ কেমন হয়, অ্যাকচুয়ালি সবচাইতে বেসিক প্রশ্ন যেটা, প্রতি মাসে খরচ কেমন হয় এবং টোটাল ভর্তি হইতে কত খরচ হয়। তাহলে আমি সিরিয়ালি বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে ভর্তি ফি, অর্থাৎ ভর্তির জন্য কত টাকা দিতে হবে। সর্বশেষ সার্কুলার অনুযায়ী ভর্তির জন্য টাকা দিতে হবে হচ্ছে 21,24,000। 21,24,000। এখন এই টাকাটা কিন্তু আসলে একসাথে দেওয়ার মানে হচ্ছে দিতে হবে এমন বাধ্যবাধকতা নাই, আপনি 3টা কিস্তিতে দিতে পারেন। কয়টা কিস্তি? 3টা কিস্তি। আপনি ভর্তির সময় দিবেন হচ্ছে এই 21 লক্ষের 60%। তো 21 লক্ষের 60% হচ্ছে 21,24,000-এর 60% হচ্ছে 12,74,000 টাকা, 74,400 টাকা, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রথম কিস্তি শেষ। তারপর মেডিকেল কলেজে ভর্তি হলে আপনাকে 4টা প্রফেশনাল পরীক্ষা বা 4টা পেশাগত পরীক্ষা দিতে হবে। প্রথম প্রফেশনাল পরীক্ষা বা প্রথম পেশাগত পরীক্ষার পর আফটার ফার্স্ট প্রফ দেওয়ার সময়, এটা 1.5 বছর পর, তাহলে প্রথম কিস্তির 1.5 বছর পর আপনাকে বাকি 20% দিতে হবে। 60% আগে দিয়ে দিয়েছেন, 20% হচ্ছে 4,24,800 টাকা, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনি যখন থার্ড ইয়ারে উঠবেন তখন আপনাকে তৃতীয় কিস্তিটা দিতে হবে। তৃতীয় কিস্তিটা যেহেতু 60-20-80% দিয়ে দিয়েছেন, আর 20% রইল, সেই 20% 4,24,800 টাকা। তাহলে এই ভর্তি ফি 21,24,000, এটা আপনি 3বারে দিতে পারবেন, 3 কিস্তিতে। এরপর হচ্ছে প্রতি মাসে আপনার কত খরচ হবে, ঠিক আছে। মান্থলি খরচ, আপনাকে প্রতি মাসে একটা বেতন বা টিউশন ফি দিতে হবে। সেই বেতনটা হচ্ছে 10,000 টাকা। আগে কোনো মেডিকেল 8,000 নিত, কোনো মেডিকেল 12,000 নিত, একটা ঝামেলার ব্যাপার ছিল। তাহলে প্রতি মাসে বেতন দিতে হবে 10,000 টাকা, এবং আপনার থাকার জন্য একটা টাকা লাগবে, রেন্ট, হোস্টেল ফি। এখন আপনি যদি ইনসাইড ঢাকার আশেপাশে কোনো মেডিকেল কলেজে ভর্তি হন, তাহলে থাকার খরচটা একটু বাড়বে। আপনি যদি কোনো জেলা শহর বা মফস্বলের মেডিকেল কলেজে ভর্তি হন প্রাইভেট মেডিকেলে, তাহলে হচ্ছে একটু কম হবে হয়তো, তাহলে খুব বেশি হেরফের না। আমরা বলতে পারি যে হচ্ছে 2,500 থেকে 3,500 টাকার মধ্যে হোস্টেল ফিটা হয়ে যায় আসলে। আচ্ছা, তারপর আপনার মিল বা খাবারের একটা খরচ আছে। তো এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই যুগে আসলে আপনি যদি খাইতে চান, স্বভাবতই 3,500 থেকে 4,500 বা 4,000 টাকা খরচ হবে, এরকম একটা অ্যারাউন্ড। তো আমরা যদি ধরে নিলাম এখানে 10, এখানে হচ্ছে 8, মানে 18,000 টাকা হচ্ছে কলেজের বেতন এবং থাকা খাওয়া। তাহলে প্রতি মাসে 18,000 টাকা একদম সলিড খরচ। এর বাইরে তো হাত খরচ আছে। এখন কারো হাত খরচ 2,000-এও হয়ে যায়, কারো 10,000-এও হয় না। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। তা আমি যদি এখানে আপনার 2,000 টাকা হাত খরচ দিই, তাহলে 20,000 টাকা প্রতি মাসে আপনার লাগেই, ঠিক আছে। আর আপনি যদি 7,000 টাকা হাত খরচ ধরেন, তাহলে 25,000 টাকা। তাহলে আমরা প্রতি মাসে 20,000 যদি ধরি, 10,000 বেতন, 3,500 থাকা, 4,500 হচ্ছে খাওয়া, আর 2,000 হাত খরচ, 20,000 যদি ধরি, তাহলে 5 বছর আপনাকে পড়াশোনা করতে হবে। তাহলে 12 মাসে বছর হয়, তাহলে মানে হচ্ছে আলটিমেটলি 20, 12 দুগুণে 24, তার মানে 2,40,000, প্রতি বছর 2,40,000 টাকা যাচ্ছে। এবং 5 বছরে হচ্ছে 5 দুগুণে 10 এবং 40, ঠিক আছে, 3,120, মানে আরও 2 লাখ, ঠিক আছে। তাহলে 12 লাখ টাকার মতো মোট খরচ হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে 12 লাখ আর এখানে হচ্ছে ধরেন 22 লাখ, তাহলে 12 আর 22 কত? 34, মানে 35 লক্ষ টাকা। অর্থাৎ টোটাল এমবিবিএস কোর্স শেষ করতে 35 লক্ষ টাকার মতো, অ্যারাউন্ড 35 লক্ষ টাকা খরচ হবে। প্রতি মাসে আপনার 20,000-এর মতো খরচ হবে, এবং ভর্তি ফি 21,24,000, অর্থাৎ ভর্তির সময় আপনি 12,74,000 দিবেন, বাদ বাকি 1.5 বছর এর মাথায় বাকি 20%, তারপর থার্ড ইয়ারে উঠলে বাকি 20%। এই হচ্ছে মোট খরচ প্রাইভেট মেডিকেল কলেজের। এরপর আমরা কি দেখব?
প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার কোন প্রাইভেট মেডিকেল কলেজ বেশি ভালো, একটা প্রশ্ন থাকে জেনারেলি, এবং আমি কি দেখে আসলে প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস করব। এটা প্রথম যে ব্যাপারটা চয়েস করবেন সেটা হচ্ছে হসপিটালের ইনডোর পেশেন্ট কেমন। দেখেন মেডিকেল কলেজের পড়াশোনার ব্যাপারটা হচ্ছে শুধু যে বই পড়ে আপনি পড়বেন তা না, বই থেকে লব্ধ জ্ঞানটা আপনি একটা পেশেন্টের যে রোগের যে লক্ষণ এবং তাকে চিকিৎসা করার পর সেই রোগের আসলে কতটুকু রোগীর উন্নতি হচ্ছে সেইটা সব মিলিয়ে কিন্তু আপনাকে রিকানেক্ট এবং কানেক্ট করে পড়াশোনা করতে হবে ভালো ডাক্তার হওয়ার জন্য। যার কারণে হসপিটালে পেশেন্ট ফ্লোটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। এখন আউটডোর পেশেন্ট যারা ইমার্জেন্সিতে এসে দেখায় চলে যাবে, অ্যাজ এ স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, 3rd ইয়ার 4th ইয়ার স্টুডেন্ট হিসেবে সেই পেশেন্ট তো আপনি দেখতে পারবেন না, আউটডোরের পেশেন্ট। আপনি তো ইনডোরে যারা ভর্তি আছে মেডিসিন ওয়ার্ডে, গাইনি ওয়ার্ডে, সার্জারি ওয়ার্ডে, তাদেরকে ভিজিট করতে হবে, তাদেরকে দেখতে হবে, তাই না? এই কারণে ভর্তি রুগী কেমন আছে ওই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগে আপনি হসপিটালটা চেষ্টা করবেন একটু ঢু মেরে দেখতে, রুগী কেমন ভর্তি আছে, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। তারপরের ব্যাপার হচ্ছে এই মেডিকেল কলেজটা ঠিক কতটা পুরনো এবং কয়টা ব্যাচ রানিং চলতেছে। আমার মেডিকেল কলেজ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অলরেডি 25th ব্যাচ চলতেছে, আপনারা যারা আসবেন 26th ব্যাচ, মানে অলরেডি 26টা ব্যাচ অনগোয়িং। হ্যাঁ, তার মানে এই মেডিকেল কলেজটা অনেক পুরাতন। অনেক মেডিকেল কলেজ আছে মাত্র 3য় ব্যাচ চলতেছে, 4th ব্যাচ চলতেছে, বা 7ম 6ষ্ঠ ব্যাচ চলতেছে। ওই নতুন মেডিকেল কলেজগুলোতে যেটা হয়, মেডিকেল কলেজগুলোর থেকে বিভিন্ন জায়গা থেকে অনুমোদন আনতে হয়, বিএমডিসির অনুমোদন, যেই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের যে মেডিসিন অনুষদ সেই অনুষদের অনুমোদন, তারপরে স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন, তারপর আরও বেশ কিছু অনুমোদন আছে। হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন অ্যাক্রিডেশন কাউন্সিলের অনুমোদন। তো নতুন মেডিকেল কলেজগুলোর অনেক অনুমোদন থাকে না কিন্তু, হ্যাঁ, যার কারণে ওরা অনুমোদন ছাড়াই অনেক সময় মানে স্টুডেন্ট ভর্তি করে ফেলে, যার কারণে পরবর্তীতে তাদের লাইসেন্স পাইতে গিয়ে প্রবলেম হয় এবং এক মেডিকেল কলেজ থেকে আরেক মেডিকেল কলেজে শিফট হইতে হয়, একটা ঝামেলার মধ্যে পড়তে হয় স্টুডেন্টদের। তো খেয়াল রাখবেন আপনার যে মেডিকেল কলেজে ভর্তি হচ্ছেন সেখানে কয়টা ব্যাচ চলতেছে এবং লাইসেন্সিংয়ের কোনো ঝামেলা পরবর্তীতে আপনাকে পোহাইতে হবে কিনা, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এরপর আপনি যেটা খেয়াল রাখবেন ওই মেডিকেল কলেজের নিজস্ব হোস্টেল ফেসিলিটি আছে কিনা। অনেক সময় অনেক মেডিকেল কলেজে নিজস্ব হোস্টেল থাকে না, ফেসিলিটি থাকে না, তখন বাইরে মেস করে থাকতে হয়, ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে হয়, তখন খরচটা একটু বেড়ে যাবে। এবং আপনি যদি একটা নিজস্ব এনভায়রনমেন্টে না থাকেন তাহলে পড়াশোনার যে ভাইব সেটা অনেক সময় হয়তো পাওয়া যায় না। তো নিজস্ব হোস্টেল ফেসিলিটিস থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আরেকটা ব্যাপার, এইটাও আপনি খোঁজ নিতে পারেন, অনেক প্রাইভেট মেডিকেল কলেজ আছে যাদের নিজস্ব টিচার, নিজস্ব ফ্যাকাল্টি নাই, তারা অনেক সময় গেস্ট টিচার বা ফ্যাকাল্টি দিয়ে তাদের ডিপার্টমেন্টগুলো চালায়, ঠিক আছে? সো আপনি যে মেডিকেল কলেজে ভর্তি হতে যাচ্ছেন সেইখানকার ফ্যাকাল্টি পার্মানেন্ট কিনা ওই মেডিকেল কলেজের জন্য, বা রেগুলার ঠিকঠাক আছে কিনা, এটা একটু খেয়াল রাখবেন। তো এই জিনিসগুলো খেয়াল রেখে মেডিকেল কলেজ চয়েস দিবেন। এরপর সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা নিয়ে আমি সবচাইতে বেশি প্রশ্ন ফেস করি, যে ভাই আমার মেরিট পজিশন এত, আমার সিরিয়াল এত, আমি কোন মেডিকেল কলেজ চয়েস দিব এবং হচ্ছে আমার এই মেডিকেল কলেজ আসবে কিনা। সো এইটার জন্য আমি বলি বাস্তবতা মানতে হবে। আমরা যদি বিগত বছরগুলার মানে হচ্ছে কোন মেডিকেল কলেজ কত সিরিয়ালের হচ্ছে স্টুডেন্ট নিচ্ছে এটা যদি দেখি, এখন আপনার সিরিয়াল ধরেন 40,000-এর পরে, এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই আমি তো বারডেমে ভর্তি হইতে চাই ইব্রাহিম মেডিকেল কলেজে, বা এটা কি আসলে পসিবল, বাস্তবতার সাথে মিলাইতে হবে। 40,000-এর পরে সিরিয়াল দেওয়া তো ইব্রাহিম মেডিকেল কলেজ বা বাংলাদেশ মেডিকেল কলেজ ধানমন্ডি বা জহুরুল ইসলাম মেডিকেল কলেজ বাজিতপুর বা সিবিএমসি কমিউনিটি বেসড মেডিকেল কলেজ মানে আসবে না ইউজুয়ালি, তাই না? সো বাস্তবতার সাথে আপনাকে মিলাইতে হবে, যার কারণে বিগত বছরগুলোর মেডিকেল কলেজে কোন মেডিকেল কলেজে কত সিরিয়াল পর্যন্ত গেছে এটা জানাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমি আপনাকে একটা ইন জেনারেল ধারণা দিতে পারি। এখানে তো আসলে এভাবে বলা যাবে না যে এই মেডিকেলটা এ ক্যাটাগরির, বি ক্যাটাগরির, সি ক্যাটাগরির, আমি এটা বলতে চাই না। এভাবে বলে আসলে একটা মানে ডিভাইড অ্যান্ড রুল আমি এই নীতিতে যাইতে চাই না। তো ব্যাপারটা হচ্ছে এটা যে অনেক মেডিকেল কলেজ হয়তো নতুন হয়েছে, বা অনেক মেডিকেল কলেজ হচ্ছে তার যে অবস্থানজনিত কারণে হয়তো দেখা গেছে হচ্ছে এখন ধরেন কারো সিরিয়াল আসছে 6,000, তার বাড়ি ঢাকা, সে তো স্বভাবতই হচ্ছে সেই রাজশাহীর কোনো মেডিকেল কলেজে ভর্তি হবে না, বা চিটাগংয়ের কোনো মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হবে না। তো এখন চিটাগংয়ের মধ্যে দেখা গেছে যারা, বা রাজশাহীর মধ্যে যারা আছে তাদের সিরিয়াল হয়তো দেখা গেছে একটু কমের দিকে, ধরেন সেই কমের সিরিয়ালের স্টুডেন্টরা এই মেডিকেল কলেজ নিছে, তার মানে কি ওই মেডিকেল কলেজ খারাপ হয়ে গেছে? এটা তো নির্ভর করবে অ্যাকচুয়ালি কীরকম স্টুডেন্ট তারা পাচ্ছে। তো যার কারণে বর্তমানে অটোমেশনের একটা সিস্টেম আছে, এই অটোমেশনের সিস্টেম কিন্তু একটা গ্যাম্বলিং সিস্টেম, যার কারণে কিন্তু একদম ঠিকভাবে বলেও দেওয়া যাবে না যে এইটাতে এটা চলে আসবে। তো এটা সম্পর্কে আমি আপনাকে একটা ধারণা দিই। ধারণাটা হচ্ছে এমন, আপনার সিরিয়াল যদি
6,000 থেকে 15,000-এর মধ্যে হয়। কি বললাম? 6 থেকে 15,000-এর মধ্যে হয়। আপনি যে মেডিকেল কলেজগুলোকে টার্গেট করবেন সেটা হচ্ছে ইব্রাহিম মেডিকেল কলেজ বারডেম টার্গেট করতে পারেন, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ বাজিতপুর এটাকে টার্গেট করতে পারেন, এনাম মেডিকেল কলেজ সাভার এটাকে টার্গেট করতে পারেন, তারপর হচ্ছে বাংলাদেশ মেডিকেল কলেজ ধানমন্ডি এটাকে টার্গেট করতে পারেন। তারপর আপনার বাসা যদি সিলেট হয় চেষ্টা করবেন নিজের জেলা শহরের মেডিকেল কলেজে থাকতে। সিলেটে থাকলে আপনি জালালাবাদ রাগিব রাবেয়াকে টার্গেট করতে পারেন। বা আপনি যদি ঢাকা, কিন্তু ঢাকার আমি যেগুলো বললাম এগুলোতে হচ্ছে না, তারপর আপনি ঢাকার উপকণ্ঠে থাকতে চান, ভালো ঢাকার আশেপাশে যে ভালো মেডিকেল কলেজগুলোতে আছে, যেমন আমার মেডিকেল কলেজ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আপনি সেটাতে হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন, মানে 6 থেকে 15,000-এর মধ্যে যদি থাকে, ঠিক আছে। তারপর তাইরুন্নেসা মেডিকেল কলেজ আছে গাজীপুর, আপনার বাসা যদি গাজীপুরে হয় তাহলে এটাতে দিতে পারেন। তারপর হচ্ছে সিটিতে দেওয়ার দরকার নেই, সিটিতে ব্যাপারটা হচ্ছে এটা আপনি 6 থেকে 15-এর মধ্যে থাকলে আপনি চেষ্টা করবেন তাইরুন্নেসা গাজীপুর, তারপর হচ্ছে মানে তাইরুন্নেসা ইন্টারন্যাশনাল ইস্ট ওয়েস্ট, তারপরে উত্তর আধুনিক কমিউনিটি বেস মেডিকেল কলেজ, উত্তর আধুনিক মেডিকেল কলেজ এইগুলোর মধ্যে দিতে, ঠিক আছে, 6 থেকে 15-এর মধ্যে। হ্যাঁ, তারপর জালালাবাদ রাগিব রাবেয়ার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, চিটাগং মা শিশু ইন্টারন্যাশনাল যেটা আছে এটাতে, তারপর খাজা ইউনুস আলী এনায়েতপুর, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এনায়েতপুর। আপনার বাসা যদি রংপুর বা উত্তরবঙ্গে হয়, রংপুর বগুড়া ওই রিজিয়নটাতে হয়, রাজশাহী ওই রিজিয়নটাতে হয়, তাহলে হচ্ছে আপনি টিএমএমএস মেডিকেল কলেজ বগুড়া, ওইটাও বেশ ভালো মেডিকেল কলেজ, ওইখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনার বাসা যদি হচ্ছে ওই রিজিয়নটাতে হয়, আপনি রংপুর প্রাইম, রংপুর কমিউনিটি ওটাতে দিবেন, নর্থ বেঙ্গল সিরাজগঞ্জে ওটাতে দিতে পারেন। মানে আপনার বাসা অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন ইউর রেসিডেন্স, আপনার বাসা কোথায় সেই বাসার আশেপাশে রাখার চেষ্টা করবেন। ইনসাইড ঢাকা হলে ঢাকার এইগুলা। ও আচ্ছা, এখানে গ্রিন লাইফ বাদ গেছে, আপনি 6 থেকে 15 হইলে গ্রিন লাইফেও ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে আপনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এটাতেও ট্রাই করতে পারেন, পপুলার মেডিকেল কলেজ এটাতেও ট্রাই করতে পারেন, এই যে এইগুলাই আর কি। হ্যাঁ, তারপর শহীদ মনসুর আলীতে ট্রাই করতে পারেন, নট ব্যাড এট অল। ঢাকা কমিউনিটি বাদ গেছে, ঢাকা কমিউনিটিতেও ট্রাই করতে পারেন। হ্যাঁ, ইবনে সিনা মেডিকেল কলেজ, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, ইবনে সিনা মেডিকেল কলেজটা বেশ ভালো, আপনি ওটাতেও ট্রাই করতে পারেন। তাহলে 6 থেকে 15-এর মধ্যে এইগুলো অ্যাকচুয়ালি। হ্যাঁ, অনেকের বাসা খুলনা, তাহলে তারা কী করবে, তারা ঢাকা আসতে চায় না, কিন্তু সিরিয়াল 6 থেকে 15-এর মধ্যে, তাহলে তারা গাজীতে ট্রাই করবে, গাজী মেডিকেল কলেজে ট্রাই করবে খুলনার জন্য, ওইটাও বেশ ভালো। তারপর হচ্ছে যশোরে বেশ কিছু ভালো মেডিকেল কলেজ আছে, আদ্দিনের ম্যাক্সিমাম মেডিকেল কলেজগুলো এখন বেশ ভালো করার চেষ্টা করতেছে, ওগুলোতে ভর্তি হতে পারেন আপনারা। মেয়েদের জন্য একটা বিশেষ ব্যাপার আছে, বেশ কিছু উইমেন মেডিকেল কলেজ আছে, হ্যাঁ, যেমন কুমুদিনী মেডিকেল কলেজ, তারপর হচ্ছে উত্তরাতে আছে উইমেন্স অ্যান্ড চিলড্রেন মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড চিলড্রেন, নামটা মনে হয় এমন। তারপর সিলেট উইমেন্স কলেজ নামে একটা মেডিকেল কলেজ আছে। আদ্দিনের একটা মেডিকেল কলেজ আছে উইমেন্সের, এটা মগবাজারে। আদ্দিনের অনেকগুলো মেডিকেল কলেজ, ঠিক আছে। তো এই যে 6 থেকে 15-এর মধ্যে আপনি এইগুলো দেখতে পারেন। এখন এরপর আপনার সিরিয়াল 15 থেকে ধরেন 25-এর মধ্যে, 15 থেকে 25 হইলে আসলে 15 থেকে 25 বা 30 হইলে আসলে বারডেম একটু টাফ জব। বলবি কিছু? আচ্ছা, 15 থেকে 30 হইলে বারডেম আসলে অ্যাকচুয়ালি একটু টাফ জব, জহুরুল ইসলাম একটু টাফ জব, সিবিএমসি কমিউনিটি বেসড এগুলো একটু টাফ জব। 15 থেকে 25 হইলে আপনি চেষ্টা করবেন রিস্ক নিতে হবে, যেমন উত্তর আধুনিক বা এনাম এগুলোতেও টাফ জব হয়ে যাবে, কিন্তু আপনি উত্তর আধুনিকের জন্য রিস্ক নেবেন। উত্তর আধুনিক বা ইন্টারন্যাশনালের জন্য আপনি রিস্ক নেবেন, উত্তর আধুনিক, ইন্টারন্যাশনাল, ইস্ট ওয়েস্ট। তারপর হচ্ছে ওইদিকে টিএমএমএস আছে, টিএমএমএস মেডিকেল কলেজ বগুড়া, তারপর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ আছে সিরাজগঞ্জ। তারপর কিন্তু 15 থেকে 25 হলে আসলে জহুরুল ইসলাম ইউজুয়ালি আসে না। বল অসুবিধা নেই, আমরা কমিউনিকেট করি। অ্যাকচুয়ালি আমার সামনে আমার মেডিকেলের জুনিয়র আব্দুর রহমান আছে, ও হচ্ছে সর্বশেষ সেশনে ভর্তি হয়েছে, সো আমাকে বেশ কিছু ইনপুট দিয়ে হেল্প করতেছে, যেগুলো আপনার কাজে লাগবে। বল, লাউডলি বল, অসুবিধা নেই। বল। আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি হোলি ফ্যামিলি আমরা বাদ দিয়ে গেছি, একটা ভালো ইনপুট দিছে। ঢাকার ভিতরে থাকতে চাইলে আপনি হোলি ফ্যামিলিতে দিতে পারেন। আচ্ছা, সবচেয়ে ভালো হয় আপনাদের সিরিয়ালটা কমেন্টে দিয়ে দিবেন, আমি হচ্ছে সেই সিরিয়াল দেখে আপনাকে একটা সিরিয়াল করে দিব, ঠিক আছে। তাহলে আপনি আপনার মানে সিরিয়ালটা কমেন্টে দিয়ে দিবেন, মানে তখন আমি এখানে রিপ্লাই দিয়ে দিব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যাদের সিরিয়াল 40 থেকে 40-এর পরে, তারা যেটা চেষ্টা করবেন, তারা যদি ইনসাইড ঢাকা থাকতে চান, তাহলে ধরেন ওই যে নতুন মেডিকেল কলেজ যেগুলো হচ্ছে, ধরেন আসানিয়া মিশন মেডিকেল কলেজ, আসগর আলী মেডিকেল কলেজ, তারপর হচ্ছে ওই
এখানে আশিয়ান মেডিকেল কলেজ আছে, ইউনিভার্সাল মেডিকেল কলেজ আছে, ইউএস বাংলা মেডিকেল কলেজ আছে ঢাকার পাশে নারায়ণগঞ্জে। তো আপনারা সেখানে অ্যাকচুয়ালি ট্রাই করতে পারেন। এবং যদি মনে করেন যে না হচ্ছে আমরা অন্যান্য যারা ধরেন হচ্ছে ঢাকার বাইরে, যেমন চিটাগংয়ে যেমন চিটাগংয়ের যে মেডিকেল কলেজগুলো আছে, ইউএসটিসি আছে, তারপর বিজিসি ট্রাস্ট আছে, সেখানেও আপনারা এগুলো ট্রাই করতে পারেন। সো সবচেয়ে ভালো হয় আপনারা আপনাদের সিরিয়ালটা লিখে দেন কমেন্টে, আমি সেখানে আনসার দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তো এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, দরিদ্র মেধাবী কোটার আবেদন এবং মেডিকেল কলেজে চয়েস করব কিভাবে এবং কত মেরিটে কোন মেডিকেল কলেজ আসবে, সবই মানে যেই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি ফেস করতেছি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারে, দরিদ্র মেধাবী কোটার আবেদন কিভাবে করব, কি কি লাগবে ভর্তির সময়, ভাইভাতে কী কী জিজ্ঞেস করে এবং কোন মেডিকেল কলেজ কিভাবে আসবে, ঠিক আছে? সো এইটা আমি একটু বলি। দরিদ্র মেধাবী কোটাতে মূলত দুইটা জিনিস দেখা হয়। একটা জিনিস হচ্ছে আপনার মেধা তালিকায় আপনার অবস্থান কত, এবং মেধা তালিকার অবস্থানের সাথে এমন হয় অনেক সময় কেউ সেকেন্ড টাইমার, বাট তার নাম্বারটা হচ্ছে 3 কেটে গেছে, আগে তো 5 কাটতো এখন 3, তাহলে সে সেকেন্ড টাইমার যদি না হইতো তাহলে তার মেরিট পজিশন তো এত হইতো না, আরও সামনে হইতো, ওইটাও বিবেচনায় আনা হয়। এবং হচ্ছে আপনার যে দারিদ্রিক মানে যে অবস্থাটা আসলে, হ্যাঁ, সো এখানে মানে 4টা কন্ডিশন আছে অ্যাকচুয়ালি, 4টা কন্ডিশন। হামিম, কন্ডিশনগুলো কী কী বলেন তো? হ্যাঁ, প্রথম কন্ডিশন হচ্ছে যে মানে যে কার্ডগুলো আছে, যেমন টিসিবির কার্ড, বিজিএফের কার্ড, মানে হচ্ছে আপনার ফ্যামিলি যদি হচ্ছে টিসিবি, বিজিএফের কার্ড, এইগুলা কার্ড থেকে যদি খাবার দাবার কালেক্ট করে, বা বয়স্ক ভাতার কার্ড, ঠিক আছে, এইগুলো যদি আপনার ফ্যামিলির কেউ পায়, ঠিক আছে। সো এইখানে একটা ব্যাপার আছে, এইটাতে হচ্ছে হলে তাদের একটা অগ্রাধিকার পাওয়া যায়। এবং আপনার বাবা যদি হচ্ছে দিনমজুর হয়, কৃষক হয়, বা জেলে হয়, বা হচ্ছে একটা মানে সরকারি একটা গ্রেড আছে, গ্রেডটা বলেন তো? 17তম থেকে 20তম গ্রেড, এই গ্রেডের স্কেলে যদি জব করে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, 17 থেকে 20তম স্কেলে। এবং হচ্ছে আপনার যদি বাবা না থাকে, ঠিক আছে, বিধবাদের সন্তান, বা হচ্ছে তাদের হচ্ছে আলটিমেটলি একটা ক্রাইটেরিয়া থাকে, তারপর হচ্ছে এই ক্রাইটেরিয়াগুলো মেনলি মেনটেন করে। তো এখন আপনাকে ভর্তির সময় কি কি জমা দিতে হবে বা কি কি করতে হবে, আপনার যে জিনিসগুলো কালেক্ট করতে হবে, আপনার বর্তমান স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ, আপনার বাবার বা আপনার যে বর্তমান অভিভাবক, সেই অভিভাবকের হচ্ছে বাৎসরিক আয় এবং মাসিক আয়, দুইটার সামঞ্জস্য, এইগুলো আপনাকে একটা উকিলের কাছে নিয়ে একটা নোটারি পাবলিক করতে হবে। এবং ফর্মটা কীরকম, ফর্মটা মন্ত্রণালয় থেকে আপনাকে দিবে, ওইটার উপর জাস্ট অনুলিপন করে, যেমন হচ্ছে আমি অমুক, এটা নোটারি পাবলিকটা কিন্তু আপনার নামে হবে না, হ্যাঁ, এটা কিন্তু আপনার বাবার নামে হবে অ্যাকচুয়ালি, এটা ভালো করে মনে রাখবেন। নোটারি পাবলিকটা আপনার নামে হবে না, আপনার বাবার নামে, বা আপনার যে অভিভাবক আছে, যার বাবা নাই তার তো মা অভিভাবক, বা কারো বড় ভাই অভিভাবক, তার অভিভাবকের নামে। তো নোটারি পাবলিকটা হবে এমন, আমি অমুক, আমি মানে এমত অবস্থায় নিশ্চয়ন করতেছি যে আমার বাৎসরিক আয় এত, মাসিক আয় এত, আমার স্থাবর সম্পত্তির পরিমাণ এত, অস্থাবর সম্পত্তির পরিমাণ এত, এবং আমার সন্তান বা আমার ভাই বা আমার অমুক, আপনার যে অভিভাবক তাকে দিতে হবে কিন্তু, হ্যাঁ, তাকে এই মেডিকেল কলেজে আমি ভর্তি করাইতে ইচ্ছুক, মানে এরকম টাইপের একটা নোটারি পাবলিক হবে। সেটা একজন উকিলকে দিয়ে যে নোটারি পাবলিক করে, সেখান থেকে করায় নিয়ে আসতে হবে স্ট্যাম্প কাগজে, ঠিক আছে, লম্বা স্ট্যাম্প কাগজে করায় নিয়ে আসতে হবে। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি কি আসলেই দরিদ্র কিনা, সেইটা হচ্ছে আপনার যে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, ঠিক আছে, ওনার কাছ থেকে মেইনলি হচ্ছে এখান থেকে আপনাকে একটা নিশ্চয়নপত্র আনতে হবে যে আপনি আসলেই দরিদ্র কিনা। এটা সেই ইউনিয়ন পরিষদ বা উপজেলা চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার থেকে আলটিমেটলি একটা নিশ্চয়নপত্র নিয়ে আসতে হবে, এবং উনি প্রত্যয়নপত্রের মতো করে দিবে, এইটা একটা ব্যাপার। আর মানে টিসিবির যে কার্ড বা বিজিএফের যে কার্ড, এগুলো যদি থাকে, বা বয়স্ক ভাতার কার্ড বা বিধবা ভাতার কার্ড, এইগুলো অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। বা হচ্ছে ওই আপনার বাবা যদি ওই যে ডে লেবারার হয়, দিনমজুর হয়, বা শ্রমিক হয়, তাদের কিন্তু অনেক সংগঠন থাকে, ঠিক আছে, সেই সংগঠন থেকে যদি সার্টিফাইড করে দেয় যে সে এই শ্রমিক শাখার সংস্থার বা অমুক এটা সদস্য বা এটা ওইটা, ওইগুলো অনেক সময় সাথে অ্যাড করলে কাজে দেয়, ঠিক আছে। আচ্ছা, তারপর ভাইভাতে ডাকবে, ভাইভাতে আপনার সাথে আপনার যে অভিভাবক উনি যাবে, আপনার বাবা, বা যদি বাবা না থাকে মা, বা আপনার যে উপার্জনকারী, পরিবারের যে উপার্জনকারী সদস্য ভাই, সে যাবে। তো ওইখানে ভাইভাতে যে প্রশ্নগুলো করবে ইন জেনারেল, সেটা হচ্ছে প্রথমে আপনার অভিভাবককে প্রশ্ন করবে যে এখানে তো মোটামুটি খরচ থাকবে,
বইপত্র বা থাকা খাওয়ার খরচ, মানে বেতন টেতন ভর্তি ফি না হয় ফ্রি করে দিল, কিন্তু ওইগুলো সে চালাইতে পারবে কিনা, তখন এটা অবশ্যই উপস্থিত বুদ্ধিমত্তার সাথে আপনাদেরকে উত্তর দিতে হবে যে কিভাবে চালাবে। কেউ বলবে হ্যাঁ টিউশনি করে আমি চালাই নিব, বা কেউ আছে যে না আমি এই পরিমাণ টাকা আমার ছেলেকে দিতে পারবো, 5-6 হাজার টাকা, সেটা দেশে চলে যেতে পারবে, বই আমি সিনিয়রদের থেকে কালেক্ট করে নিব, বা আমার এলাকায় এক সিনিয়র ভাই আছে মেডিকেলের, উনি বলছে বইটই দিয়ে দিবে বা কঙ্কাল দিয়ে দিবে, আমাকে হেল্প করবে। মানে উপস্থিত বুদ্ধিমত্তার সাথে আপনি এটা উতরে যেতে হবে। তারপর আপনি যেই জেলা থেকে আসছেন, যে উপজেলা থেকে আসছেন, আপনাকে ওই উপজেলা সম্পর্কে বলবে, যে উপজেলা সম্পর্কে ব্রিফ করতে, কি কি আছে ওইখানে বিখ্যাত, বা ওই উপজেলা রিলেটেড অনেক হিস্টোরিক্যাল প্রশ্ন করতে পারে, আপনাকে ব্রিফ করতে বলবে, আপনার নিজেকে পরিচিত করাইতে বলবে। তারপর হচ্ছে আপনি কেন মেডিকেলে পড়তে চান, মেডিকেলে ভর্তি হইতে না পারলে আপনি কি করবেন, কি এইগুলো জিজ্ঞেস করবে। তারপর হচ্ছে কিছু ইন জেনারেল প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যেমন হচ্ছে মুক্তিযুদ্ধে চিকিৎসক কারা কারা শহীদ হয়েছে শহীদ বুদ্ধিজীবী হিসেবে, এগুলো জিজ্ঞেস করতে পারে। বা চিকিৎসকদের যে অবদান জাতীয় ক্ষেত্রে, বিখ্যাত যে চিকিৎসক, সেই চিকিৎসকদের নাম, অবদান, কিছু জেনারেল প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বায়োলজির। ইংরেজির কিছু জেনারেল প্রশ্ন, যেমন ধরেন বায়োলজির রক্তের দু একটা কাজ, জেনারেল প্রশ্ন, খুবই সহজ, এগুলো কঠিন হবে না, ঠিক আছে। তারপর ইংরেজির ধরেন ভয়েস নারেশনের যদি কোনো কিছু সহজ, কঠিন জিজ্ঞেস করবে না। ফিজিক্সের ধরেন সাধারণ কিছু ডেফিনেশন, বেগ, সরণ, ত্বরণ, এইগুলা, রোদ, এগুলোর সহজ জিনিসগুলা। তো এই ইন জেনারেল এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি হয়। তো এবং এখানে চেষ্টা করবেন আপনারা চয়েস দিতে হচ্ছে যে মেডিকেল কলেজগুলোতে হচ্ছে 100-র বেশি সিট আছে। কারণ হচ্ছে দরিদ্র মেধাবী কোটাতে সিট কিন্তু 5%। এখন ধরেন এইখানে যে মেডিকেল কলেজগুলো, যেমন ধরেন হচ্ছে এই আহসানিয়া মিশন মেডিকেল কলেজ, এখানে সিটে আছে ধরেন 60টা বা 50টা। এখন 60টা বা 50টার 5% কত, 2 জন বা 3 জন। তো 2 জনের জন্য ধরেন হচ্ছে একজনের জন্য ভাইবার জন্য যদি 4 জনকে ডাকে, 2 জনের জন্য 8 জনকে ডাকবে, তাহলে আপনাকে নাও ডাকতে পারে। তো দ্যাটস ওয়াই আপনি চেষ্টা করবেন যে মেডিকেল কলেজগুলোতে 100-র বেশি সিট আছে বা 100 সিট আছে, 5% হইলে চিন্তা করেন, 5% যদি হয় তাহলে প্রতি সিটের জন্য যদি 4 জনকে ডাকে, তাহলে 4-5 কত, 20 জন। তাহলে 20 জনকে ভাইভাতে ডাকবে, তাহলে আপনার মানে ভাইভাতে ডাক পাওয়ার সম্ভাবনাটা কী হবে, বেশি হবে ইউজুয়ালি। হ্যাঁ, সো আমি এখানে দেখাই যে মেডিকেল কলেজগুলো অ্যাকচুয়ালি 100-র বেশি সিট আছে, ঠিক আছে। আরেকটা ব্যাপার, অনেকেরই মানে কতর মধ্যে হইলে আসলে চান্স পাওয়াটা ইজিয়ার হয়, 6,000 থেকে 15,000-এর মধ্যে হইলে চান্স পাওয়াটা ইজিয়ার হয়। কিন্তু অনেক সময় হচ্ছে অনেকেই দেখা গেছে হচ্ছে 25,000 নিয়েও চান্স পাওয়া যায়। এটা আসলে তাকদির, কপালের ব্যাপার। কারণটা হচ্ছে ধরেন শেষের দিকের যে মেডিকেল কলেজগুলো আছে অনেক সময়, যেমন ধরেন এই যে এখানে মনোয়ারা শিকদার বা ময়নামতি, মানে এটা শেষের দিকে না, আমি জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করলাম, শেষের দিকে না অ্যাকচুয়ালি। এখন সবাই ধরেন আবেদন করে রাখলো বারডেমে, সবাই আবেদন করে রাখলো ইন্টারন্যাশনালে, সবাই আবেদন করে রাখলো উত্তর আধুনিকে, সবাই হচ্ছে ধরেন জহুরুল ইসলামে আবেদন করে রাখলো, ভালো ভালো মেডিকেল কলেজগুলো দেখে আবেদন করে রাখলো। এখন ব্যাপারটা হচ্ছে এটা যে এই শেষের দিকের যে সিরিয়ালের স্টুডেন্টরা যারা ভর্তি নেয় বা নতুন যে মেডিকেল কলেজগুলোতে আছে সেগুলোতে কেউ আবেদন করলোই না। তো ওইখানে দেখা গেছে হচ্ছে এই যে 25,000-এর একজন আবেদন করলো বা 15,000-এর একজন আবেদন পাওয়া গেল, এখানে ভাইভাতে তো ডাকবে, কারণ ওই যে 4 গুণ পরিমাণ ডাকতে হয়। ভাইভাতে ডাকার পর এখন ভাইভা হওয়ার পর দেখলো রেজাল্ট মোটামুটি আসে এবং সে আসলেই দরিদ্র। এখন ভাইভা যারা নিবে সেই উপস্থিত কর্তাদের যদি মনে হয় যে না ঠিক আছে সে আসলেই দরিদ্র, তাকে দেওয়া যায়, তো সে তো 25,000-ও পেয়ে ফেলতে পারে। সো এখানে ভাগ্যেরও একটা ব্যাপার আছে। সুতরাং আমি বলবো ডোন্ট লুজ হোপ, আপনি আশা হারাবেন না, আপনি অবশ্যই আবেদন করবেন, ঠিক আছে। এটা অনেক ইম্পর্ট্যান্ট ব্যাপার, অবশ্যই আবেদন করবেন। সো এখন সিরিয়ালটা কীভাবে দিবেন, সিরিয়ালটা হচ্ছে এটা যেটা বললাম, আপনার সিরিয়াল যদি এখানে 6 থেকে 10,000-এর মধ্যে হয়, 6 থেকে 10,000-এর মধ্যে হয়, আপনি মেইনলি চেষ্টা করবেন যেগুলোতে 100-র বেশি সিট আছে, যেমন ধরেন কমিউনিটি বেস মেডিকেল কলেজ, 6 থেকে 10 না, ধরেন 6 থেকে 15 পর্যন্ত রিস্ক নেন, রিস্ক নিতে তো অসুবিধা নাই ভাই, ঠিক আছে। যেহেতু সবগুলো কলেজ আব্দুর রহমান সবগুলো কলেজ সিলেক্ট করা যায়, তো হ্যাঁ সবগুলো, কারণ আমাদের সময় নিয়ম ছিল একরকম, তো সর্বশেষবার কিন্তু নিয়ম এবং এইবার কিন্তু নিয়ম একটু চেঞ্জ করছে। দ্যাটস ওয়াই আপডেটের নিয়মটা আমি যে এই বছর ভর্তি হয়েছে তার থেকে জেনে নিচ্ছি। ওকেও আমি আরেকটা সেশনে সম্পূর্ণ আনবো, সেখানে সে তার পর মেরিট করে তাদের ভাইবা কীভাবে দিছে এগুলো নিয়ে সে কথাবার্তা বলবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আপনি চেষ্টা করবেন কমিউনিটি বেস মেডিকেল কলেজ, এখানে সিট আছে 120টার বেশি, ঠিক আছে। তাহলে অবশ্যই সেখানে 6 জনকে নেবে, 6 জন নিতে হলে 424 জনের বেশি ডাকবে,
ঠিক আছে। তারপর আপনি চেষ্টা করবেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজে আবেদন করতে, যদি 6 থেকে 15-এর মধ্যে হয়। তো অনেক সময় দেখা গেছে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ দেখা গেছে 7, 8, 9-এর মধ্যে নিয়ে নেয়, হ্যাঁ, ওইগুলোতে নিয়ে নেয়, কিন্তু আপনি ডোন্ট লুজ হোপ, ট্রাই করতে থাকবেন। তাহলে আমি বলে দিচ্ছি যে মেডিকেল কলেজগুলোতে হচ্ছে 100-র বেশি সিট আছে। প্রথমে হচ্ছে আনোয়ার খান মেডিকেল, আমি ABCD এক করে বলছি। আনোয়ার খান মেডিকেল, মডার্ন মেডিকেল কলেজ। তারপর হচ্ছে এখানে সম্ভবত সিট আছে 145টার মতো। তার মানে হচ্ছে এখানে কয়জনকে ডাকবে, প্রায় হচ্ছে 9 জনকে ডাকবে, ঠিক আছে, অনেক সিট। তারপরে বাংলাদেশ মেডিকেল কলেজ ধানমন্ডি, তারপর হচ্ছে বারিন্দ, রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ, তারপরে BGC ট্রাস্ট চিটাগং সেটাতে, চট্টগ্রাম মা শিশুতে, কমিউনিটি বেস মেডিকেল কলেজ ময়মনসিংহে, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, আমার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লা, গাজী মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, হোলি ফ্যামিলি মেডিকেল কলেজ, ইব্রাহিম মেডিকেল কলেজ, জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ, জহুরুল ইসলাম, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, সমরিতা মেডিকেল কলেজ, MS সমরিতা, ময়নামতি মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, তাইরুন্নেসা মেডিকেল কলেজ, TMMS মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজগুলোতে 100-র বেশি সিট আছে, যার কারণে এই মেডিকেল কলেজগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাইলে মেনলি হচ্ছে আপনার আবেদন করার হার হচ্ছে বাড়বে, মানে আপনাকে ভাইভাতে ডাকার হার বাড়বে। এর বাইরে যে মেডিকেল কলেজগুলো নতুন, আপনার সিরিয়াল যদি একদম পিছনে থাকে তাহলে আপনি তারপরে আপনি একটা রিস্ক নিতে চান, তাহলে ওই যে নতুন যেগুলো হয়েছে এগুলোতেও করতে পারেন চাইলে, ঠিক আছে। যেমন আসগর আলী মেডিকেল কলেজ, ইউনাইটেড মেডিকেল কলেজ, আহসানিয়া মিশন মেডিকেল কলেজ, কিন্তু এখানে সিট আছে ভাই 50-60টা, তাহলে 2 থেকে 3 জনকে নিবে, তাহলে ভাইভাতে ডাকার সম্ভাবনা, মানে আপনারা তো পারমোটেশন বিন্যাস কম্বিনেশনের ম্যাথ করছেন, তাই না? আপনারা তো বুঝেন আসলে যে তাহলে মানে ভাইভাতে ডাকার সম্ভাবনা কমে যাবে। তো টার্গেট কি থাকবে? টার্গেট থাকবে যে মেডিকেল কলেজগুলোতে 100-র বেশি সিট আছে সেগুলোতে আবেদন করা, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এবং আমি তো বলে দিলাম ভাইভাতে কী বলবে, এবং এইটা নিয়ে আমাদের হচ্ছে আমরা একজনকে আনবো পরবর্তী একটা সেশনে, যে ওর ভাইভাতে ও বেশ কয়েকটা মেডিকেল কলেজে মানে পরীক্ষা দিছে, 4টাতে পরীক্ষা দিয়েছিল মনে হয়, 4টাতে ভাইভা দিছে। 4টাতে ভাইভা দেওয়ার পর তারপর আমার মেডিকেল কলেজে, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে হয়ে গেছে। সো সেই সেশনে ওর ভাইবার এক্সপিরিয়েন্স সব বলবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে এটা, ভাইভাতে যাওয়ার আগে ড্রেস আপ মাস্ট বি, এটা খেয়াল রাখবেন। চুলগুলো সুন্দর করে কেটে যাবেন, তারপর একটা সাদা শার্ট পরে যাবেন, ফর্মাল সাদা শার্ট, ফর্মাল একটা কালো প্যান্ট পরে যাবেন, ক্লিন অক্সফোর্ড শু পরে যাবেন, ঠিক আছে। যেমন ও হচ্ছে টি-শার্ট পরে চলে গেছিলো গরমের দিন, লাল টি-শার্ট, ওই যে খোকাবাবু যায় লাল জুতা ভাই, ঠিক আছে, ওই রকম টাইপের, মানে একটা টি-শার্ট পরে তারপর হচ্ছে মোবাইল প্যান্ট পরে, ঠিক আছে, ও ভাইবা দিতে চলে গেছে। তো ওরে ভাইবা শুরুতেই বের করে দিছে এই ড্রেস আপের জন্য। সো ভাইবার কিছু এটিকেট আছে ড্রেস আপের, এগুলো দেখে যাবেন। চেষ্টা করবেন হাম্বল বয়েসে, নম্র ভদ্র বয়েসে কথা বলতে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, দরিদ্র মেধাবী কোটা নিয়ে এইগুলোই মোটামুটি ফলো করলে হবে। আর আমি তো বললামই নোটারি পাবলিকের কথা, কি আবারও বলতেছি, নোটারি পাবলিক করাইতে হবে আপনার যে অভিভাবক, সেই অভিভাবকের বাৎসরিক আয়, মাসিক আয়, স্থাবর অস্থাবর সম্পত্তি, তারপর উকিল দিয়ে সিল ছাপ্পর মেরে আনতে হবে। আপনার যে হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের মানে চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার বা উপজেলা চেয়ারম্যান, সেখান থেকে হচ্ছে আপনার যে আসলে আপনি অসচ্ছল আর্থিকভাবে, এইটা উনি সার্টিফাই করে দিবে ওনার প্যাডের মধ্যে, যে আমি অমুক, আপনার আপনার অভিভাবক অমুক, সে এত নং ওয়ার্ডের এত নং এর বাসিন্দা, আমি প্রত্যয়ন করতেছি যে সে মানে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত না, চারিত্রিকভাবে সৎ, এবং সে আসলে অসচ্ছল একজন ব্যক্তি, এটা সার্টিফাই করে দিবে, এরকম একটা সার্টিফিকেট। এবং আপনার ফ্যামিলির যদি কেউ TCBর কার্ড, BGF-এর কার্ড বা বয়স্ক ভাতার কার্ড বা বিধবা ভাতার কার্ড পায় সেগুলা, এবং এই ব্যাপারগুলা, ঠিক আছে। এবং যারা এতিম মূলত, যাদের বাবা নাই, ঠিক আছে, বা যাদের হচ্ছে কি বললাম মানে বাবা দিনমজুর বা কৃষক বা জেলে, তাদের কিন্তু বেশ ভালো সম্ভাবনা আছে চান্স পাওয়ার। এবং হচ্ছে যাদের স্কুল কলেজগুলো রিমোট এরিয়াতে, তাদের যেমন হচ্ছে আপনি সেই মানে ধরেন খাগড়াছড়ির বা কুড়িগ্রামের, ঠিক আছে, বা উত্তরবঙ্গের কোনো একটা কলেজের বা কোনো মফস্বল জেলা শহরের কলেজের বা হাওর বাওর অঞ্চলের কলেজের, ঠিক আছে, স্কুল কলেজের, সেখান থেকে কিন্তু সেটাও একটা ব্যাপার আছে, সেটাও কনসিডার করে। তো দরিদ্র মেধাবী কোটাতে এই ব্যাপারগুলো লাগবে, এই ব্যাপার, ঠিক আছে। তো এখন আমরা আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, মানে এটা অনেকেই মানে না বুঝে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে
আমি আসলে এই প্রশ্নটা যখন করে তখন আমি একটু হাসি আর কি। হ্যাঁ, কেন হাসি এটা বলতেছি। প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়লে আসলে বিসিএস এবং অন্যান্য চাকরি পেতে কোনো অসুবিধা হয় কি না, তো এইটা আমি বলি। আমার মেডিকেল কলেজেরই এক বড় ভাই সিনিয়র, উনি আমার মেডিকেল কলেজ থেকে পাশ করে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করে বিসিএস দিয়ে তারপর কার্ডিওলজিতে পোস্ট গ্রাজুয়েশন করে উনি এখন ঢাকা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ঠিক আছে। আমি আরেকজনকে চিনি, উনি বারডেম থেকে পাশ করে নিউরো সার্জারিতে হচ্ছে এমএস করে উনি ঢাকা মেডিকেল কলেজের কনসালটেন্ট। ঠিক আছে। আমি এরকম আরও অনেককে চিনি। আমার মেডিকেল কলেজের এরকম অনেক সিনিয়র আছে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের, যারা এমবিবিএস শেষ করে বিসিএস দিয়ে বিভিন্ন উপজেলার হচ্ছে মেডিকেল অফিসার হিসেবে আছে, এবং অনেকেই আছে যারা হচ্ছে উপজেলার যে প্রধান স্বাস্থ্য নির্বাহী কর্মকর্তা, ঠিক আছে, সেই পোস্টে আছে, এবং অনেকেই আছে মানে হচ্ছে ইভেন সিভিল সার্জন পোস্টেও আছে অনেকেই, বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাশ করে। এইটা ডিপেন্ড করে হচ্ছে অ্যাকচুয়ালি কার ওপর, আপনার নিজের উপর। একটা জিনিস মনে রাখবেন, প্রতিষ্ঠান মানে মানুষকে বড় করার একটা নিয়ামক মাত্র। ঠিক আছে। আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, আপনার রেজাল্ট যদি ভালো হয়, তাহলে কার সুনাম হবে? আপনার প্রতিষ্ঠানের সুনাম হবে। একটা প্রতিষ্ঠানের সুনাম আছে, আর কারণ হচ্ছে সেই প্রতিষ্ঠানে যারা আগে পড়াশোনা করছে তারা ভালো করে পড়াশোনা করছে, পড়াশোনা করে ভালো জায়গায় গেছে, যার কারণে সেই প্রতিষ্ঠানটা নাম সুনাম হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম কিন্তু তার ছাত্রদের কারণে হয়। প্রতিষ্ঠান কিন্তু সেই ছাত্রকে বড় করছে, ব্যাপারটা এরকম না। প্রতিষ্ঠান ছাত্রকে বড় হওয়ার জন্য একটা নিয়ামক দিছে, উদ্দীপনা যোগাইছে, এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা ব্যাপার বলি, আপনার মেডিকেল কলেজগুলো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। যেমন ধরেন চিটাগং মেডিকেল কলেজ ও চিটাগং মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে, আবার ধরেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ বা ইউএসটিসি, সেইটাও হচ্ছে চিটাগং মেডিকেল কলেজের মানে মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, তাইরুন্নেসা মেডিকেল কলেজ, উত্তর আধুনিক মেডিকেল কলেজ, বারডেম ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, জামালপুর মেডিকেল কলেজ, সবাই কিন্তু ঢাকা ভার্সিটির আন্ডারে। সেম দিনে তাদের পরীক্ষা হবে, প্রফেশনাল পরীক্ষা হবে, সেম দিনে রিটেন পরীক্ষা হবে, সেম প্রশ্নে পরীক্ষা হবে। ব্যাপারটা বোঝা গেল? তো যার কারণে এমবিবিএস ডিগ্রিগুলা বা বিডিএস ডিগ্রিগুলা এইগুলো হচ্ছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় দেয়। বিশ্ববিদ্যালয় দেওয়ার পর যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে এমবিবিএস, তাহলে ব্র্যাকেটে ডিইউ। সে যদি চিটাগং থেকে পাশ করে তাহলে সিএমইউ, চিটাগং মেডিকেল ইউনিভার্সিটি। ঠিক আছে, এরকম। তারপর এই সার্টিফিকেট তো সমমান, সবার এই সার্টিফিকেটের মান সমান। আপনি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ থেকে বললে যেমন, ইন্টারন্যাশনাল থেকে বললেও তেমন, সেই জামালপুর মেডিকেল কলেজ থেকে বললে তেমন, সোহরাওয়ার্দী থেকে বললে তেমন। ঠিক আছে, সার্টিফিকেটের ভ্যালু তো সমান আলটিমেটলি। এবং বর্তমানে পিএসসির নিয়ম অনুযায়ী, অর্থাৎ সরকারি চাকরিতে বিসিএসের ভাইভাতে আপনাকে প্রতিষ্ঠানের নাম ধরে জিজ্ঞেস করা এবং হিউমিলিয়েট করা, এটা একেবারেই নিষিদ্ধ। সো এটা নিয়ে মানে আপনাদের ইনফিরিয়র কমপ্লেক্সিটিতে ভোগার কোনো কারণ নাই। অহরহ আমি আমার মেডিকেল কলেজের সিনিয়রদের চিনি, যারা আমার মেডিকেল কলেজ থেকে পাশ করে এখন বিসিএস দিয়ে বিভিন্ন উপজেলায়, জেলা শহরে, আমি তো বললাম ঢাকা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আরেকজন আমি হচ্ছে আমার সিনিয়রকে চিনি, উনি হচ্ছে নিটোর অর্থাৎ ওই যে পঙ্গু হসপিটাল, সেটার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো এইরকম অনেকেই আছে। সো এইটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নয়। আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, বিসিএসের জন্য ভালো করে প্রিপারেশন নেন, আপনার চাকরি হয়ে যাবে বিসিএসের সরকারিতে। সো দ্যাটস ইট। এরপরের প্রশ্ন, প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়লে কি আসলে পোস্ট গ্রাজুয়েশন, এফসিপিএস, এমডি, এমএস, ডিপ্লোমা ডিগ্রি হয় কি না? ঠিক আছে, এইটাও ব্যাপারটা হচ্ছে ইট ডিপেন্ডস আপ টু ইউ। আপনার মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করার পর, আমি তো বললাম প্রাইভেট মেডিকেল কলেজ হোক, সরকারি মেডিকেল কলেজ হোক, সেটা সংশ্লিষ্ট একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। যেমন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সার্টিফিকেটটাও ঢাকা ইউনিভার্সিটি দিবে, তাইরুন্নেসা সার্টিফিকেটটাও ঢাকা ইউনিভার্সিটি দিবে, জামালপুর মেডিকেল কলেজের সার্টিফিকেটটাও ঢাকা ইউনিভার্সিটি দিবে, উত্তর আধুনিকের সার্টিফিকেটটাও ঢাকা ইউনিভার্সিটি দিবে, ঢাকা মেডিকেল কলেজেরটাও ঢাকা ইউনিভার্সিটি দিবে। এবং সবাই যখন এমবিবিএস পাশ করে বের হবে বা বের হওয়ার পর, তারপর সবাই নামের সহিত এমবিবিএস থাকবে সমমান। হ্যাঁ, তবে কিছু ব্যাপারে তো আসলে এটা অস্বীকার করার সুযোগ নাই। যেমন ধরেন আপনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেল কলেজ, সেখানে পেশেন্টের ফ্লো অনেক বেশি থাকবে। এখন ধরেন সেই তুলনায় সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ বা ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, সেখানে হয়তো পেশেন্টের ফ্লোটা একটু কম থাকবে, যার কারণে ইন্টার্নশিপের একটা ইস্যুজ আছে। সেটা হচ্ছে আপনি হয়তো কম পেশেন্ট এক্সপোজার পাইলে কম শিখতে পারবেন, এরকম হইতে পারে। কিন্তু সেটা পরবর্তীতে আপনি যখন পোস্ট গ্রাজুয়েশন করবেন, তখন তো আপনার ডিউটি ওই মানে টারশিয়ারি যে হসপিটালগুলো আছে, যেগুলো বড় হসপিটাল, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, সলিমুল্লাহ, পিজি হসপিটাল, ঠিক আছে, জেলা শহরের সদর হসপিটাল, সে বা বিভিন্ন ইনস্টিটিউট, কিডনি ইনস্টিটিউট,
ঠিক আছে, নিমস নিউরোসায়েন্স ইনস্টিটিউট, সেইখানেই ডিউটি পড়বে, ঠিক আছে। তো যার কারণে তখন আপনি সেই পোস্ট গ্রাজুয়েশনে পেশেন্ট এক্সপোজার পেয়ে সেটা আপনি পুষায় নিতে পারবেন। তো আমার মেডিকেলের কলেজের আমি এরকম অহরহ সিনিয়রকে চিনি যারা এমবিবিএস শেষ করার পর এফসিপিএস করে, এমডিএমএস করে, ডিপ্লোমা করে, ঠিক আছে, এখন বিশেষজ্ঞ হিসেবে, স্পেশালিস্ট হিসেবে স্ব জায়গায় বেশ ভালো প্র্যাকটিস করতেছে সুনামের সাথে, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি এমবিবিএস লাইফে কেমনভাবে পড়াশোনা করতেছেন এবং তারপর পোস্ট গ্রাজুয়েশনের যে অ্যাডমিশন টেস্ট আছে সেইটার প্রিপারেশন আপনি কত ভালো করে নিচ্ছেন। আপনাকে কোনো প্রতিষ্ঠান চান্স পাওয়া দিবে না, প্রতিষ্ঠান আপনাকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে চান্স পাওয়া দিবে না, প্রতিষ্ঠান আপনাকে পাশও করাবে না। আপনার নিজেকেই পড়ে পাশ করতে হবে, নিজেকেই পড়ে চান্স পাইতে হবে। বুঝাইতে পারলাম ব্যাপারটা? এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা প্রতিষ্ঠান দিয়ে তো আসলে চান্স পাওয়া যায় না, ঠিক আছে। এবং ধরেন সোহরাওয়ার্দী, সলিমুল্লাহ, টাঙ্গাইল, ময়মনসিংহ, চিটাগং, জামালপুর, রাজশাহী, রংপুর, যশোর, মানে ধরেন সব সরকারি মেডিকেল কলেজ, যেগুলো সব সরকারি মেডিকেল কলেজ থেকে পড়লে সবার কি, মানে ধরেন একটা মেডিকেল কলেজে 150 জন ভর্তি হলো, সরকারি মেডিকেল কলেজে 150 জনেরই কি এফসিপিএস হয়, এমডিএমএস হয়, ডিপ্লোমা হয় না তো, ঠিক আছে। সো যার কারণ হচ্ছে আপনাকে অলওয়েজ কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে থাকতে হবে, যাতে আপনি প্রাইভেট থেকে পড়ার পরেও আপনি সেই পোস্ট গ্রাজুয়েশন, তারা যে প্রশ্ন ধরেন মানে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার এফসিপিএস পরীক্ষার চান্স পাওয়ার প্রশ্ন, পার্ট 1-এর প্রশ্ন, এমডিএমএস 1-এর ধরেন পার্ট এর প্রশ্ন, ঠিক আছে, আপনার জন্য সেম প্রশ্ন, জামালপুর মেডিকেল স্টুডেন্টের জন্য সেম প্রশ্ন, ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টের জন্য সেম প্রশ্ন। সুতরাং আপনি তো সেম পড়াই পড়বেন, উনিও যে সেম অ্যানাটমি বই পড়বে, আপনিও সেম অ্যানাটমি বই পড়বেন। এখন ইট ডিপেন্ডস অন ইউ, আপনার পড়াশোনা করার উপর। এবং অহরহ স্টুডেন্ট যারা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাশ করে বিভিন্ন জায়গা থেকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে মানে সুনামের সাথে স্পেশালিস্ট হিসেবে তারা প্র্যাকটিস করতেছে। সো এইটাও কোনো বড় বাধা না। এরপরে একটা বিষয় আপনারা জানতে চান, সেটা হচ্ছে প্রাইভেট মেডিকেল থেকে পড়ে দেশের বাইরে যাওয়া যাবে কিনা এবং হচ্ছে সেখানে প্র্যাকটিস করা যাবে কিনা। অহরহ স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট যারা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে এমআরসিপি, এমআরসিএস কমপ্লিট করে, ঠিক আছে, তারা হচ্ছে দেশের বাইরে, এবং ইউএসএমএলই নামে একটা পরীক্ষা আছে যেটা হচ্ছে ইউএস রিজিয়নে স্থায়ী হওয়ার জন্য, প্লেব নামে একটা পরীক্ষা আছে যেটা অস্ট্রেলিয়াতে স্থায়ী হওয়ার জন্য, ঠিক আছে। সো এরকম আরও পরীক্ষা দিয়ে আপনি এগুলোর পার্ট 1 আছে, পার্ট 1 আছে, ঠিক আছে। সো পার্ট 1 দেশে থেকে কমপ্লিট করা যায়, পার্ট 2 শেষ করার পর তারপর ওইখানে গিয়ে ট্রেনিং নিয়ে তারপর ওইখানকার লাইসেন্সিং এক্সাম দিয়ে আপনি মানে হচ্ছে ওইখানে প্র্যাকটিস করতে পারবেন। এবং পাশাপাশি কিছু এর বাইরে বেশ কিছু কোর্স আছে, সেগুলো করে নিতে হয়, যেমন ওএটি, অকুপেশনাল ইংলিশ টেস্ট। অনেকেই তো আইএলটিএস করে যারা দেশের বাইরে যেতে চায়, তো ডাক্তারদের জন্য ওএটি করা থাকলে সেটা বেটার হয়। সো এগুলো করে দেশের বাইরে ইজিলি প্র্যাকটিস করা যাবে। সো প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে যে ট্যাবুগুলো ছিল আমি এগুলো বলার চেষ্টা করলাম বিস্তারিত। তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাইতে পারেন, এবং সিরিয়াল মানে কমেন্টে আপনার সিরিয়াল কত সেটা লিখতে ভুলবেন না, আমি সিরিয়াল লিখলে সেখানে লিস্ট দিয়ে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।